অনুভূতি শব্দ কথায় আপনাদের স্বাগতম। ইফরিতের প্রেম পর্ব ১২১। জেহের প্রায় মাহিরকে রুমে নিয়ে এলো। দরজা খুলে ভেতরে ঢুকেই সে কোনো রকমে তাকে বিছানায় শুইয়ে দিল। শোয়ানো বলা যায় না, বরং এক প্রকার ফেলে দিল। মাহিরের শরীর ঢলে পড়ল বিছানায়। সে তখনও পুরোপুরি ঘুমের ঘোরে। জেহের আর এক মুহূর্তও দাঁড়াল না। ঘুরে দরজার দিকে হাঁটতেই পেছন থেকে তরুনিধির কণ্ঠ শোনা গেল। আপনি এভাবেই চলে যাচ্ছেন আপনার ভাইকে রেখে? জেহের ভ্রু তুলে তাকালো। তো এখন কি ওর সাথে থেকে যাব? তরুনিধি একটু অপ্রস্তুত হয়ে বলল, না মানে অন্তত একটা ব্ল্যাঙ্কেট তো টেনে দিতে পারতেন। এভাবে থাকলে ঠান্ডা লাগবে না? জেহেরের চোখে বিরক্তির আভাস ফুটে উঠল। আমি ওর মেইড না যে এত কিছু করব, আর এভাবে থাকলে কিছুই হবে না। তুমিও ওকে নিয়ে এত চিন্তা করা বন্ধ করো। আমার এসব পছন্দ না। তরুনিধি কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কেন পছন্দ না? জেহের কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্ত গলায় বলল, সব প্রশ্নের উত্তর হয় না। তরুনিধি যেন আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই জেহের এগিয়ে এসে হঠাৎ তার হাতটা ধরে ফেলল। চলো, সে সংক্ষিপ্ত স্বরে বলল, তোমার রুমে গিয়ে ঘুমাও, ওকে নিয়ে এত ভাবার দরকার নেই। কথা শেষ করেই সে তরুনিধিকে প্রায় টেনে বাইরে নিয়ে গেল। রুমে আবার নীরবতা নেমে এলো। বিছানায় শুয়ে থাকা মাহির তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ সে পাশ ফিরে বালিশটা শক্ত করে জড়িয়ে ধরল। ঠোঁটে একটা বোকা বোকা হাসি ফুটে উঠল। ঘুমের ঘোরেই বিড়বিড় করে বলল, আমার টটু। ইজা এখনও চুপ করে দাঁড়িয়ে। জাবিয়ানের প্রশ্নের উত্তর কি দেওয়া যায় সেটাই ভাবছে ইজা। জাবিয়ানকে সে কখনোই মনে করেনি এমনটা নয়, আবার সারাক্ষণ যে তাকে ভেবেছে তাও না। কিন্তু এসব কথা সে কেন বলবে জাবিয়ানকে? কিছু না বলেই ইজা ধীরে ধীরে তার হাতটা ছাড়িয়ে সামনে হাঁটতে শুরু করল। আমি একদমই তোমাকে মনে করিনি। কিন্তু 2 কদমও এগোতে পারল না। হঠাৎই জাবিয়ান পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। অপ্রস্তুত হয়ে গেল ইজা। জাবিয়ানের স্পর্শে তার শরীরের ভেতর দিয়ে হালকা এক শিহরণ বয়ে গেল। জাবিয়ান মুখটা এনে রাখল ইজার কাঁধে। নরম একটু ক্লান্ত কণ্ঠে বলল, কিন্তু আমি ঠিকই তোমাকে মনে করেছি, আমার রাজকুমারী। তার কণ্ঠে অদ্ভুত এক অসহায়তা মিশেছিল, যেন অনেকটা কষ্ট লুকিয়ে আছে সেখানে। ইজার অস্বস্তি আরও বেড়ে গেল। জাবিয়ান আলতো করে তার নাক ঘষল ইজার গালে, আর তাকে জড়িয়ে ধরল। একটা গভীর শ্বাস নিল, যেন অনেক দিন পর শান্তি পেল। অদ্ভুতভাবে ইজাও চুপ করে রইল। নিজেও যেন অজান্তে লেপ্টে গেল তার সাথে। কখনো কখনো মন এমন কিছু চায় যা করা উচিত না। জাবিয়ান ইজার চুলে আঙুল চালাতে চালাতে বলল, আমি শুধু এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম 4 মাস ধরে। ইজা তাকালো তার দিকে। তাহলে এই 4 মাস দেখা করতে আসলে না কেন? তোমার জেদের জন্য। কিসের জেদ? তুমি তো তোমার বাবাকে দিয়ে বলিয়েছিলে বিয়ের আগে আর আমার সাথে দেখা করতে চাও না। তাই আমার বাবা আমাকে তোমার সাথে দেখা করতে দেয়নি। ইজা ভ্রু তুলল। তাহলে আজ দিল কেন? দেয়নি, আমি না বলেই চলে এসেছি। এখন আসতে পারলে আর 4 মাস আগে পারলে না কেন? জাবিয়ান তার কোমরে হাত রেখেই তাকিয়ে থাকল। তাহলে কি 4 মাস আগেই দেখা করতে আসা উচিত ছিল? ইজা চোখ সরিয়ে বলল, আমি কি জানি? ইজার কণ্ঠে অদ্ভুত একটা অভিমান ছিল। জাবিয়ানের মুখে হাসি ফুটে উঠল। সে বুঝে গেল ইজা অভিমান করছে, আর অভিমান তো মানুষ তখনই করে যখন মনে কিছু থাকে। সে ইজার গলায় নাক ঘষে বলল, রাগ করছো নাকি অভিমান? তোমার সাথে কোনোটাই করতে যাব কেন? কারণ আমি তোমার। আমি কি তোমাকে চেয়েছি? কিন্তু আমি তো নিজেকে তোমার করে দিয়েছি। কবে? যেদিন প্রথম তোমাকে চুমু খেয়েছিলাম। ইজা চোখ কুচকে বলল, তাহলে ফেরত নিয়ে নাও। জাবিয়ান হেসে উঠল, দূর বোকা, এসব আবার ফেরত নেওয়া যায় নাকি? তাহলে তো তোমাকেই আমাকে চুমু খেতে হবে। আমি চুমু খাবো না। ভালো তো, কারণ আমিও আর তোমার থেকে দূরে যেতে চাই না। কেন? সব প্রশ্নের কি উত্তর হয়? ইজা বিরক্তিতে বলল, তুমি অনেক কথা প্যাঁচাও। জাবিয়ান তার নাকের ডগায় টুপ করে চুমু খেল। আর তুমি সবই বোঝো, শুধু আমার মনটা বোঝো না। তোমার মন বুঝে কি হবে? অনেক হয়েছে, ছাড়ো আমাকে। ছাড়তে তো ধরিনি। বিরক্ত করো না। তুমি এত সহজে রেগে যাও কেন? কারণ আমি মানুষ। জাবিয়ান মৃদু হাসল। হ্যাঁ ঠিক, মানুষরা বড় অদ্ভুত। যে কোনো অনুভূতি খুব প্রবলভাবে অনুভব করে। এজার সঙ্গে সঙ্গে বলল, পাথরের হৃদয় হওয়ার চেয়ে মাটির হৃদয় হওয়া অনেক ভালো। জাবিয়ান ভ্রু তুলল। পাথরের হৃদয় কাকে বলছ? তোমাকে। কোনো সমস্যা? আমার মোটেও পাথরের হৃদয় না। পাথরের হৃদয় না হলে মানুষের দুঃখে হাসো কি করে? আমি আবার কবে হাসলাম? একটু আগেই তো আমার ভাইয়ের ওপর হাসলে। জাবিয়ান কাঁধ ঝাঁকল। তোমার ভাই মাতলামি করবে আর আমি একটু হাসতেও পারবো না? ইজা গম্ভীর হয়ে গেল। না, পারবে না। আমার পরিবারের কারো সাথে কিছু করতে পারবে না। ইজা আরও কাছে এসে বলল, একটা কথা মনে রেখো জাবিয়ান, আমার সাথে তুমি যাই করো না কেন আমি ভুলে যেতে পারি।
কিন্তু আমার পরিবারের সাথে কিছু করলে কখনো ভুলব না, বিশেষ করে আমার ভাইদের। জাবিয়ান তার নাকটা আলতো করে টেনে দিল। সারাক্ষণ নাকের ডগায় এমন রাগ ধরে রাখো কি করে? ইজা তার হাত চাপড়ে সরিয়ে দিল। ধরবে না? তাহলে তুমিও ধরো আমাকে, শোধবাদ। আমি পাগল হইনি যে তোমাকে ধরব। জাবিয়ান মুচকি হেসে বলল, কাছে আসো জানা, একবার ধরেই দেখো আমাকে, সত্যি পাগল হয়ে যেতে পারো। ইজা থমকে গেল। কে জানা? তুমি? কি? জাবিয়ান ইজার এলোমেলো চোলগুলো কানের পেছনে গুজিয়ে দিল। আজ থেকে তোমাকে এই নামেই ডাকব, আমার জানা। দূরে থাকো, তোমার মুখ ভেঙে ফেলার আগে। ভেঙে ফেলো, তোমার জামাইকে সুন্দর লাগবে না, তখন সবাই তোমার ওপরই হাসবে। আমি তো তোমাকে বিয়ে করিনি। জাবিয়ান হেসে বলল, করবে, খুব শিগগিরই করবে, আর সেটা কেউ থামাতে পারবে না। তুমি ভবিষ্যৎ দেখো নাকি? এই কথাটা শুনেই হঠাৎ জাবিয়ানের মুখের হাসি মিলিয়ে গেল। সে ধীরে এক কদম এগিয়ে এলো, গভীর চোখে তাকালো ইজার দিকে। তার কণ্ঠ এবার ঠান্ডা, গম্ভীর। ভবিষ্যৎ আমি দেখি না, কিন্তু আমার ভবিষ্যৎ তুমি। এক মুহূর্ত থেমে আবার বলল, আর যে ভবিষ্যতে তুমি নেই, সেই ভবিষ্যৎ আমি মানি না। ইজার দিকে আরও ঝুঁকে এলো সে। খুব শিগগিরই তুমি আমার বউ হবে, আর যদি না হও, মনে লেখো পৃথিবীর কারও বউ হতে দেব না তোমাকে। ইজা স্তব্ধ হয়ে গেল। এটা কোনো রাগের কথা না, এটা ঠান্ডা মাথার হুমকি। জাবিয়ান গভীর শ্বাস নিল, যেন নিজের রাগটাকে জোর করে চেপে রাখছে। তারপর ধীরে এগিয়ে এসে ইজার কপালে চুমু খেল। নরম গলায় বলল, আমার কথায় রাগ করো না, আমি তোমাকে ভয় দেখাতে চাই না, কিন্তু এটা সত্যি। সে ফিসফিস করে যোগ করল, তুমি আমার না হলে আর কারো হতে পারবে না, জানা। কিছুক্ষণ ইজার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎই আবার আগের মতো মুচকি হেসে কয়েক কদম পেছিয়ে গেল। যাও, ঘুমাও গিয়ে। ইজা যেন হুঁশে ফিরল, আর একটাও কথা না বলে দ্রুত ঘরের ভেতরে চলে গেল। জাবিয়ান দাঁড়িয়ে রইল, চুপচাপ তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। তার ঠোঁটে ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠল। খুব নিচু গলায় বলল, তুমি আমার জানা। রিসর্টের চারপাশ তখন সম্পূর্ণ নিস্তব্ধ। সব লাইট বন্ধ, কারণ সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছে। নীরব রাতের মধ্যে ধীরে ধীরে রিসর্টের ছাদে উঠে এলো জেহের। চারদিকে অন্ধকার, দূরে শুধু কয়েকটা ক্ষীণ আলো জ্বলছে। ছাদের রেলিংয়ের ওপর ইতিমধ্যেই বসেছিল জাবিয়ান। জেহের এসে কোনো কথা না বলেই রেলিংয়ের ওপর বসে পড়ল। জাবিয়ান তার দিকে একটি গ্লাস বাড়িয়ে দিল। জেহের গ্লাসটা নিল না, পাশে রাখা বোতলটাই তুলে নিল। এক চুমুক দিল, কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই তার মুখ বিকৃত হয়ে গেল। বিরক্তি চোখে সে জাবিয়ানের দিকে তাকালো। জাবিয়ান নির্বাক মুখে নিজের গ্লাস থেকে চুমুক দিতে দিতে বলল, আমি কিন্তু একবারও বলিনি আমি মদ খাচ্ছি। জেহের কপাল কুঁচকে বলল, জুস খাওয়া শুরু করলি কবে থেকে? জাবিয়ান হালকা কাঁধ ঝাঁকল। যবে থেকে জানলাম ইজার মদ পছন্দ না। জেহের ঠোঁট বাঁকিয়ে বলল, বিয়ের আগেই গোলামি করা শুরু করে দিলি মনে হয়। জাবিয়ান বাঁকা হেসে তাকালো তার দিকে। গোলামি করেই বা নিজেকে বিলিয়ে দিই, তোর এত টেনশন কিসের? জেহের ঠান্ডা গলায় বলল, মন নরম হলে খারাপ কাজ করা যায় না, আর ভালো কাজের জন্য তো আমাদের মতো জিনের জন্ম হয়নি। জাবিয়ান গ্লাস ঘুরাতে ঘুরাতে বলল, মন নরম আমার সবার জন্য না, শুধু একজনের জন্য। সে ছাড়া সবার গলাও কাটতে পারি আমি। জেহের ঠান্ডা গলায় বলল, তোর বাবারটা দিয়ে শুরু করলে কেমন হয়? জাবিয়ান ধীরে ধীরে তার দিকে তাকালো। তারপর ভয়ানকভাবে হেসে উঠল, তোর দাদুরটা দিয়ে শুরু করলে বেশি ভালো হয় আমার মতে। জেহেরের চোখে হালকা আগুন জ্বলে উঠল। বাদশাহ আরকানের গলা শুধু আমিই কাটব। দুঃখিত, সেই ভাগ তোকে দিতে পারলাম না। জাবিয়ান শান্তভাবে বলল, আমারটারও ভাগ দিতে পারলাম না, প্রয়োজনে ওটাও কাটব, তবে আমি। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। জেহের মুখ ঘুরিয়ে সামনে তাকিয়ে রইল। বোতল থেকে আবার এক চুমুক খেল। হঠাৎই জাবিয়ান ঠান্ডা গলায় বলল, তরুনিধি মেয়েটা আসলে কে? জেহেরের হাতের মুঠো শক্ত হয়ে গেল বোতলের ওপর। সে জাবিয়ানের দিকে তাকালো না। তোর জেনে লাভ কি? জাবিয়ান ধীরে বলল, তার শরীরে জিনদের একটা আলাদা শক্তি অনুভব করছিলাম। জেহেরের আঙুলগুলো আরও শক্ত হয়ে গেল। জাবিয়ানের চোখ এড়িয়ে গেল না সেটা। সে বাঁকা হেসে বলল, মনে হচ্ছে তোর অনেক চিন্তা ওই মেয়েকে নিয়ে। তারপর একটু ঝুঁকে বলল, একটা নারীকে নিয়ে এত ভাবা ঠিক না জেহের। নারীর প্রতি দুর্বল হলে জিনদের আয়ু কমে আসে। জেহের শান্ত স্বরে বলল, তোকেও একই পরামর্শ দেব। জাবিয়ান শব্দ করে হেসে উঠল, আমাকেও কি আমার নারী থেকে দূরে থাকতে বলছিস? জেহের বলল, সে এখনও তোর হয়নি। জাবিয়ান মুচকি হেসে বলল, কিন্তু তুইও ভালো করে জানিস সে আমারই হবে। বিয়ে না করলেও এখন থেকেই ইফরিত আর মারিদ রাজ্য ইজাকে আমার বলে চেনে। এবার জেহের তার দিকে তাকালো, তোর মনে হয় না অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজের ব্যাপারে ভাবা উচিত? জেহের ধীরে বলল, একটা মানুষের জন্য এতটাই দুর্বল হয়ে গেছিস যে 4 মাস ধরে নিজের লোক দিয়ে তাকে ঘিরে রেখেছিলিস, যাতে সে পালাতে না পারে, নিজের ক্ষতিও না করতে পারে। প্রতি মুহূর্তের খবর নিয়েছিস। জাবিয়ান হালকা হেসে বলল,
দেখ তোর বোনকে নিয়ে কতটা পাগল আমি, তোর তো খুশি হওয়া উচিত। জেহের দীর্ঘশ্বাস ফেলল। খুশি হওয়া উচিত, কিন্তু পারছি না, কারণ বাদশাহ সেরাত বেশি দিন তোকে এমন থাকতে দেবেন না। জাবিয়ান জোর করে হাসল। দেখা যাক কে পারে আমাদের আলাদা করতে। তারপর সে প্রশ্ন করল, আমার তো ঠিকই আছে, আমি পরবর্তী রাজা হব, ইজা হবে আমার রানী। তাকে পেতে চাওয়ার অধিকার আমার আছে, আর তাকে রক্ষা করাও আমার পক্ষে সম্ভব। তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি। কিন্তু তোর কাছে কি আছে? জেহের তার দিকে তাকালো না। তুই সব নিয়ে জন্মেছিস, আর তা টিকিয়ে রাখা পর্যন্তই তোর দায়িত্ব। তার ঠোঁটে ভয়ানক হাসি ফুটল। কিন্তু আমি? সে ধীরে বলল, আমি রাজকুমার জেলেন আল জেহের, জন্মেছি নিজের সাম্রাজ্য নিজে তৈরি করতে। তার চোখে আগুন জ্বলে উঠল। আর আমার জীবনের একমাত্র লক্ষ্য বাদশাহ হওয়া। সেই লক্ষ্যে পৌঁছতে বেশি দেরি নেই। জাবিয়ান ভ্রু কুচকাল। কি আজে বাজে কথা! তোর বাবার পর তুই ক্ষমতা পাবি। তাছাড়া বাদশাহ আরকান এখনও বেঁচে আছে। জেহের শান্তভাবে বলল, বেশি দিনের জন্য না। জাবিয়ান তাকাল তার দিকে। কেন, তুই মারবি বাদশাকে? জেহের শুধু বাঁকা হাসল। জাবিয়ানের মুখের হাসি মিলিয়ে গেল। বিষয়টা এত সহজ না জেহের। জেহের ধীরে বলল, আমি বুঝে শুনেই এই পথে পা বাড়িয়েছি। জাবিয়ান কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, যা করার কর, কিন্তু আমার বিয়ের আগে না। চুক্তি হয়েছে, আমি ইজাকে পাবো আর তুই পাবি ইফরিত রাজ্য। বিয়ের আগে কোনো সাহায্য করব না। জেহের মাথা নেড়ে বলল, বিয়ের পরই সব হবে। সে বোতলটা নামিয়ে রেখে বলল, মারিদ রাজ্যে ফিরে গিয়ে বাদশাহ আরকানকে চিঠি লিখে জানাবি বিয়ের আয়োজন করতে। অনেক অপেক্ষা করেছিস, আর অপেক্ষা করবি না। জাবিয়ান মুচকি হাসল। এই কাজে আমি বেশ ভালো। জেহের চোখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পরে জাবিয়ান দূরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, একটা গল্প শুনবি জিগেরের শত্রু? জেহের নির্বিকার গলায় বলল, শোনা। জাবিয়ান ধীরে বলল, এটা মারিদ রাজ্যের এক হারিয়ে যাওয়া রাজকুমারীর গল্প। জেহেরের শরীরের ভেতর দিয়ে হঠাৎ একটা শিহরণ বয়ে গেল। তবুও সে মুখে কিছুই প্রকাশ করল না। জাবিয়ান আবার বলল, এক রাজকুমারী যে হারিয়ে গিয়েছিল, কিন্তু যার খোঁজ এখনও করে মারিদরা। আজও তাকে খুঁজে বেড়ায় তারা। জেহের অনভিব্যর মতো বলল, কেন? জাবিয়ান ধীরে উত্তর দিল, কারণ তার রক্ত ছিল খুবই মূল্যবান। সে হঠাৎ জেহেরের কাঁধে হাত রাখল। তার নাম কি ছিল জানিস? জেহের তাকালো তার দিকে। জাবিয়ান ধীরে বলল, তার নাম তরুনিধি আল মারিদ। জেহের হঠাৎই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে উঠে গিয়ে দাঁড়ালো ছাদের রেলিংয়ের কাছে। জাবিয়ানও ধীরে উঠে দাঁড়ালো। পরের মুহূর্তেই তার শরীর থেকে সোনালি কালো ধোঁয়া বের হতে শুরু করল। তার চোখ জ্বলতে লাগল ক্রোধে। সে গর্জে উঠল, আমাদের রাজকুমারী এখানে কেন জেহের? জেহের বুঝে গেল সব কিছু ধরা পড়ে গেছে। পরের মুহূর্তেই জাবিয়ানের হাতে এক ঝলকে তার তলোয়ার এসে উপস্থিত হল। সে এগিয়ে এলো। জেহেরও আর দেরি করল না। তার হাতের মুঠোয় হঠাৎই এক বিশাল কুঠার আবির্ভূত হল। তার শরীর আকাশে ভেসে উঠল। চারপাশে ঘন কালো ধোঁয়া ঘুরপাক খেতে লাগল। রাতের নিস্তব্ধ ছাদে দুই ভয়ঙ্কর শক্তির মুখোমুখি সংঘর্ষের আগমুহূর্ত তৈরি হয়ে গেল। জাবিয়ান আচমকা তার তলোয়ারটা জেহেরের দিকে ছুঁড়ে মারল। জেহের মুহূর্তের মধ্যেই সরে দাঁড়াল। তলোয়ারটা তার পাশ ঘেঁষে গিয়ে পাথরের মেঝেতে গেঁথে রইল। কিন্তু জেহের পাশ ফিরে দাঁড়াতেই জাবিয়ান এক ঝলকে তার সামনে এসে হাজির হল। পরের মুহূর্তেই তার শক্ত হাত জেহেরের গলা চেপে ধরল। চোখে আগুন জ্বলে উঠেছে তার। সে গর্জে উঠল, তোর এত সাহস হলো কি করে আমাকে ধোঁকা দেস? জেহের বিন্দুমাত্র ভয় পেল না। সে হঠাৎ জাবিয়ানের পেটে জোরে লাথি মারল। ধাক্কায় জাবিয়ান ছিটকে গিয়ে মাটিতে পড়ে গেল। জেহের ঠান্ডা গলায় বলল, আমি কাউকে ধোঁকা দেইনি। জাবিয়ান দাঁত চেপে উঠে দাঁড়াল। এক হাত পেটে রেখে রাগে তার চোখ লাল হয়ে উঠেছে। তুই আগে থেকেই জানতিস তরুণী আমাদের রাজ্যের রাজকুমারী? সে গর্জে উঠল, জানতিস না? জেহের একটুও বিচলিত হয়নি। হ্যাঁ জানতাম। এক মুহূর্তের জন্য যেন বাতাস জমে গেল। তাও আমাকে জানাসনি কেন? জেহের নির্বিকারভাবে বলল, প্রয়োজন মনে করিনি, তাই জানাইনি। এই উত্তরটা যেন আগুনে ঘি ঢালল। জাবিয়ান প্রচণ্ড রেগে গেল। সে দৌড়ে এলো জেহেরের দিকে, তলোয়ার তুলে আঘাত করল। ঝনঝন শব্দে জেহের তার কুড়াল তুলে সেই আঘাত ঠেকাল। ধাতব অস্ত্রের সংঘর্ষে চারদিকে আগুনের ফুলকি ছিটকে পড়ল। জেহের আঘাত ঠেকাতে ঠেকাতে বলল, জাবিয়ান, এটা লড়াইয়ের সময় না। জাবিয়ানের চোখে ভয়ানক ঝড়।
এটাই সময়। জাভিয়ান গর্জে উঠল, আমাদের রাজকুমারী আমার চাই, তাকে নিয়ে যাব আমি। এবার জেহের পাল্টা আক্রমণ শুরু করল। একটার পর একটা আঘাত। জাভিয়ান শুধু ঠেকাচ্ছে, পিছু হটছে। জেহের রাগে দাঁত চেপে বলল, আমি থাকতে তা হবে না, মারিদ রাজ্যে সে ফিরবে না। জাভিয়ান হেসে উঠল, তাকে আটকানোর তুই কেউ না। জেহেরের চোখে আগুন জ্বলে উঠল, আমিই সব। পরের মুহূর্তেই জেহের তার সমস্ত শক্তি এক আঘাতে ঢেলে দিল। কুড়াল জাভিয়ানের তলোয়ারে আঘাত করতেই ভয়ানক এক বিস্ফোরণ ঘটল। আলোয় মুহূর্তের জন্য চারদিক সাদা হয়ে উঠল। পুরো রিসর্ট কেঁপে উঠল সেই শব্দে। ইজা তখন নিজের ঘরে ছিল, মাত্রই তার চোখ লেগেছিল। হঠাৎ সেই ভয়ানক বিস্ফোরণের শব্দে সে লাফিয়ে উঠে বসল। হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করছে। সে জানালার বাইরে তাকালো। এক মুহূর্তের জন্য চারদিক অদ্ভুত এক আলোয় ভরে উঠেছিল, যেন বিদ্যুতের ঝলক। তারপর আবার সব অন্ধকার। ইজার বুক কেঁপে উঠল। তার মনে হলো এটা সাধারণ কিছু না, এটা জিনদের শক্তির ঝলক। সে আর এক মুহূর্ত দেরি করল না, বিছানা থেকে নেমে দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেল। এদিকে মাহির নিজের ঘরে গভীর ঘুমেছিল। বিস্ফোরণের সেই মুহূর্তেই তার হাতের আংটিটা হঠাৎ জ্বলে উঠল। সাদা আলোয় ঝলসে উঠল ঘর। মাহির হঠাৎ চোখ খুলে ফেলল। তার মাথা পরিষ্কার, নেশার বিন্দু মাত্র নেই। সে উঠে বসতেই প্রথম যে দুটো নাম তার মাথায় এলো, ইজা ও জেহের। তার বুক ধক করে উঠল। ওরা বিপদে নেই তো? এক মুহূর্তও দেরি করল না। সে বিছানা থেকে লাফিয়ে উঠে দরজা খুলে বেরিয়ে গেল। এদিকে ছাদের ওপর এখনো ধোঁয়া উঠছে। চারপাশ অন্ধকার। জেহের স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ধোঁয়ার ভেতরেও সে কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ধীরে ধীরে ধোঁয়া সরে গেল। তারপরই জেহের দেখল জাভিয়ান আকাশে ভাসছে। তার শরীরে একটুও আঘাত লাগেনি। অদৃশ্য এক শক্তির ঢাল তাকে ঘিরে রেখেছে, যার সব আঘাত থেকে তাকে রক্ষা করে। জাভিয়ান নিচে তাকালো জেহেরের দিকে। তার ঠোঁটে ধীরে ধীরে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে শান্ত গলায় বলল, তুই এখনো অতটা শক্তিশালী হোসনি। তার চোখে বিদ্রুপ। যে ৩০০ বছরের মারিদের সঙ্গে পারবি। জাভিয়ান ইচ্ছে করেই জেহেরের অহংকারে আঘাত করল, আর সেই আঘাতটা সরাসরি গিয়ে লাগল। জেহেরের চোখে আবার আগুন জ্বলে উঠল। রাতের অন্ধকার ছাদে দুই ভয়ঙ্কর শক্তির লড়াই এখনও শেষ হয়নি। জেহের আর জাভিয়ান দুজনেই নিজ নিজ অস্ত্র হাতে প্রস্তুত। একজনের হাতে তলোয়ার, অন্যজনের হাতে কুড়াল। আকাশে ভাসতে ভাসতেই তারা একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই দুজনের চোখ একসাথে গিয়ে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তির ওপর, তরুনিধি। বিস্ফোরণের শব্দে সে ঘর থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু সামনে যা দেখছে তা বিশ্বাস করার মতো না। তার চোখের সামনে জেহের আর জাভিয়ান আকাশে ভাসছে। জাভিয়ান অবিচল, স্থির, কিন্তু তরুনিধিকে দেখেই জেহেরের মুখের রং বদলে গেল। সে দ্রুত নিচে নেমে তার দিকে এগোতে লাগল। মানবি, ঘরের ভেতর যাও। তার গলায় চাপা উৎকণ্ঠা, কিন্তু জেহের কথা শেষ করার আগেই জাভিয়ান হাত তুলল। এক ঝলক অদৃশ্য জাদু ছুটে গেল তরুনিধির দিকে। পরের মুহূর্তেই তরুনিধির চোখ ঝাপসা হয়ে গেল। শরীর ঢলে পড়তে লাগল। মাটিতে পড়ার আগেই জেহের ছুটে গিয়ে তাকে ধরে ফেলল। তরুনিধি নিস্তেজ হয়ে জেহেরের বুকে ঢলে পড়ল। জেহেরের বুক কেঁপে উঠল। সে তাকে ঝাঁকিয়ে ডাকল, মানবি, মানবি, কিন্তু কোনো সাড়া নেই। তরুনিধি নিঃশব্দ। জেহের ধীরে মাথা তুলে তাকালো। তার চোখের ভেতর অন্ধকার জমে উঠছে। উপরে ভাসতে ভাসতে জাভিয়ান ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ঠোঁটে হালকা বিদ্রুপের হাসি। একটা মানবিকে নিয়ে এত ভয়? জেহের এখনো মাথা নিচু করে আছে। তার গলা ভারী হয়ে উঠল। কি করেছিস তুই তরুনিধিকে? জাভিয়ান নির্বিকার। তোকে কৈফিয়ত দিতে বাধ্য নই। জেহেরের কাঁধ কেঁপে উঠল। কি করেছিস তুই? হঠাৎ করেই সে গর্জে উঠল। তার গর্জনে রিসর্টের চারপাশের সব কাঁচ একসাথে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জাভিয়ানও মুহূর্তের জন্য অবাক হয়ে তাকালো। জেহেরের শরীর থেকে কালো ধোঁয়া আরো ঘন হয়ে বের হচ্ছে। তার শক্তি যেন হঠাৎ কয়েকগুণ বেড়ে গেছে। ঠিক তখনই দৌড়ে এসে পৌঁছল মাহির ও ইজা। তরুনিধিকে অচেতন দেখে ইজার বুক ধক করে উঠল। সে ছুটে গেল তাদের দিকে। তরু! ইজা হাঁটু গেড়ে বসে তরুনিধির মুখে হাত রাখল। তরু, শুনছ? কিন্তু কোনো সাড়া নেই। ইজা উদ্বিগ্ন চোখে জেহেরের দিকে তাকালো। কি হয়েছে তরুর? জেহের কোনো উত্তর দিল না। সে ধীরে তরুনিধিকে মাটিতে শুইয়ে দিল, তারপর উঠে দাঁড়ালো।
এবং ভয়ানক ধীর পায়ে এগোতে লাগলো জাভিয়ানের দিকে। তার চোখে তখন একটাই আগুন। কি করেছিস ওকে? জাভিয়ান চুপ। মাহির বুঝতে পারল দুজনের মধ্যে ভয়ানক কিছু ঘটেছে। সে এগিয়ে এসে বলল, কি হয়েছে তোদের দুজনের? কিন্তু কেউ তার দিকে তাকালো না। জেহের আর জাভিয়ান শুধু একে অপরের দিকে তাকিয়ে আছে। মাহির আবার ডাকল, জেহের। হঠাৎ জেহের গর্জে উঠল, আমাদের মাঝে আসবি না? মাহির নিজের জায়গাতেই থেমে গেল। পরের মুহূর্তেই জেহেরের দুই হাতে দুটো কুড়াল এসে হাজির হল। ইজার শরীর দিয়ে ঠান্ডা শিহরণ বয়ে গেল। জেহের দুই হাতে কুড়াল তুলে নিলে তার মানে সে সামনে থাকা ব্যক্তিকে মেরে ফেলতেও এক মুহূর্ত ভাববে না। জেহের এগিয়ে এলো আর এক ঝলকে জাভিয়ানের ওপর আঘাত করল। জাভিয়ানও পাল্টা আঘাত করল। ধাতব শব্দে চারদিক কেঁপে উঠল। দুজনেই ভয়ঙ্কর শক্তিতে লড়ছে। তাদের আঘাতে আশেপাশের দেওয়াল, রেলিং, পাথর সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মাহির বুঝতে পারছে তার শক্তি দিয়ে এই লড়াই থামানো সম্ভব না। সে দ্রুত ইজার কাছে গিয়ে তরুণীধিকে কোলে তুলে নিল। তারপর ইজাকে বলল, ভেতরে চল, তোদের আঘাত লাগবে। ইজা উদ্বিগ্ন চোখে তাকালো। আর ওরা? মাহির দাঁত চেপে বলল, আমি চেষ্টা করছি থামাতে। ঠিক তখনই জেহের ছড়া এক কুড়াল এসে গিয়ে পড়ল ইজার পাশের মাটিতে। এই দৃশ্য দেখে জাভিয়ানের চোখ লাল হয়ে উঠল। সে গর্জে উঠল, ইজার গায়ে যদি আঁচড়ও লাগে তোকে মেরে ফেলবো জেহের। তারপর সে সমস্ত শক্তি দিয়ে আঘাত করল। জেহেরও এক চুল পিছু হটেনি। দুজনের লড়াই এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে একজন নিশ্চিত মরবে। ইজার বুক কেঁপে উঠল ভয়েতে। আর মাহিরও বুঝতে পারছে এই লড়াই যদি এখনই না থামে তাহলে শুধু তারা না, এই পুরো জায়গাটাই ধ্বংস হয়ে যাবে। জেহেরের জামার হাতা ছিঁড়ে গেছে, তার হাতে লম্বা কাটা দাগ, রক্ত ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। অন্যদিকে জাভিয়ানের কপাল কেটে গেছে, রক্ত তার ভ্রু বেয়ে নিচে নামছে। কিন্তু কেউই আঘাতের দিকে খেয়াল করছে না। দুজনেই একে অপরকে এমনভাবে আঘাত করছে যেন সত্যিই আজ একজনকে মরতেই হবে। ইজা আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে উঠল, কি করছো তোমরা? থামো! ইজার কণ্ঠে আতঙ্ক। তার চিৎকার শুনে জাভিয়ান এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো। ভেতরে যাও ইজা, সে কঠিন গলায় বলল। আমাদের মাঝে এসো না। কিন্তু জেহেরের চোখ তখনও জাভিয়ানের ওপর স্থির। সে দাঁত চেপে বলল, ভেতরে যা ইজা, আজ আমাদের মধ্যে হয়তো একজনই বাঁচবে। তার কণ্ঠে ভয়ানক দৃঢ়তা, কারণ ও আমার জিনিসে হাত দিয়েছে। জাভিয়ানের চোখে আগুন জ্বলে উঠল। সে গর্জে উঠল, ও কোনো দিনই তোর ছিল না। তার গলা ভারী হয়ে উঠল, ও আমাদের। ইজা আর মাহির দুজনেই হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। ওরা কার কথা বলছে? পরের মুহূর্তেই আবার সংঘর্ষ। এক প্রচণ্ড ধাক্কায় দুজনেই ছিটকে গিয়ে দুই পাশে পড়ল। কিন্তু আঘাত পেয়েও কেউ থামল না। দুজনেই আবার উঠে দাঁড়াল। জেহের দুই হাতে তার কুড়াল শক্ত করে ধরল, জাভিয়ান তার তলোয়ার। এক মুহূর্তের জন্য চারদিক নিস্তব্ধ। তারপর জেহের তার এক কুড়াল সমস্ত শক্তি দিয়ে ছুঁড়ে মারল জাভিয়ানের দিকে। একই মুহূর্তে জাভিয়ানও তার তলোয়ার ছুঁড়ে মারল জেহেরের দিকে। দুই ভয়ঙ্কর অস্ত্র মাঝ আকাশে গিয়ে সংঘর্ষ করল। ঝনঝন শব্দে বিশাল বিস্ফোরণ ঘটল। আগুনের মতো আলো ছড়িয়ে পড়ল চারদিকে। এই সুযোগতেই কাজে লাগাল জেহের। তার অন্য হাতে থাকা কুঠারটা শক্ত করে ধরে সে এক ঝলকে এগিয়ে গেল জাভিয়ানের দিকে। তার চোখে তখন একটাই লক্ষ্য, জাভিয়ানের গলা। জাভিয়ান মুহূর্তেই বুঝে গেল জেহেরের পরিকল্পনা, কিন্তু তাকে ঠেকানোর জন্য তার হাতে আর কোনো অস্ত্র নেই। সে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জেহের পৌঁছে গেছে তার সামনে। তার কুঠার কালো আলোয় জ্বলছে। সে গর্জে উঠল, আহ! আর ঠিক সেই মুহূর্তেই জেহেরের কুড়াল যখন জাভিয়ানের গলার দিকে নেমে আসছে, হঠাৎ সামনে এসে দাঁড়ালো ইজা। ইজা, না! পরের মুহূর্তেই ভয়ানক এক বিস্ফোরণ। আলো আর শক্তির ঢেউ চারদিকে ছড়িয়ে পড়ল। মাহির আতঙ্কে চিৎকার করে উঠল, ইজা! সামনের ধোঁয়াটা ধীরে ধীরে সরে গেল, আর দৃশ্য যা পরিষ্কার হতেই মাহিরের বুক ধক করে উঠল। জাভিয়ানের সামনে দাঁড়িয়ে আছে ইজা, আর জেহেরের কুঠারটা থেমে আছে ইজার গলা থেকে মাত্র 1 আঙুল দূরে। ইজা কাঁপতে কাঁপতে নিঃশ্বাস নিল। এত কাছ থেকে মৃত্যু দেখলে যেমন হয়। জাভিয়ানের চোখ মুহূর্তেই অন্ধকার হয়ে উঠল। আর একটু হলেই কুঠারটা ইজার গলা কেটে দিত।
যদি সত্যি ইজার কিছু হয়ে যেত তাহলে জেহেরকে পৃথিবীর কেউই বাঁচাতে পারত না জাভিয়ানের হাত থেকে। কিন্তু কেউ কিছু বলার আগেই ঘটনাটা ঘটে গেল। এক পলকের মধ্যেই জেহের সরে গিয়ে হাজির হলো জাভিয়ানের পেছনে। তার শক্ত বাহু দিয়ে পেছন থেকে জাভিয়ানের গলা চেপে ধরল সে। ইজা আতঙ্কে ঘুরে তাকালো, দেখল জেহের সত্যি জাভিয়ানকে শ্বাসরোধ করে মেরে ফেলতে চাইছে। জাভিয়ান দাঁত চেপে জেহেরের হাত ধরল, তারপর হঠাৎই শরীর ঘুরিয়ে তাকে উল্টে ছুঁড়ে মারল দূরে। জেহের ধাক্কা খেয়ে মাটিতে পড়ল, কিন্তু সে থামল না। এক ঝলকে আবার উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো জাভিয়ানের দিকে, চোখে আগুন। সে ঘুষি মারতে মারতে গর্জে উঠল, কি করেছিস আমার মানবীকে? জাভিয়ানও পাল্টা আঘাত করল। ও আমাদের রাজ্যের রাজকুমারী, তুই কেউ না ওকে নিয়ে চিন্তা করার। আহ! এই কথাটা যেন আগুনের মতো ঢুকে গেল জেহেরের ভেতর। সে আর সহ্য করতে পারল না। পরের মুহূর্তেই সে ঝাঁপিয়ে পড়ল জাভিয়ানের ওপর। এবার দুজনেই খালি হাতে লড়াই করছে। ঘুষি, লাথি, প্রতিটা আঘাতে চারপাশ কেঁপে উঠছে। ইজার চারপাশে তারা ঝড়ের গতিতে আঘাত করছে একজন আরেকজনকে। মাহিরের শরীর কাঁপছে, ঠিক তখনই হঠাৎ তার শরীরের ভেতর দিয়ে যেন অদ্ভুত এক শক্তি দৌড়ে গেল। কমলা রঙের সেই শক্তি ধীরে ধীরে তার শরীর ঘিরে উঠতে লাগল। মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। ইজা আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে উঠল, তোমরা থামো! ঠিক তখনই মাহিরের গলা শোনা গেল, থাম! জাভিয়ান আর জেহের দুজনেই থেমে তাকালো তার দিকে। মাহিরের শরীর থেকে কমলা রঙের আলো বের হচ্ছে। শক্তিটা যেন আগুনের মতো দপদপ করছে। তার চোখে ভয়ঙ্কর রাগ। সে ধীরে ধীরে এগিয়ে গেল তাদের দিকে। জেহের ঠান্ডা গলায় বলল, তোর কথা শুনতে বাধ্য নই। কথাটা শেষ করার আগেই মাহির হাত তুলল। কোনো অস্ত্র না, কোনো মন্ত্র না, শুধু এক ঝলক শক্তি। পরের মুহূর্তেই জেহের ছিটকে গিয়ে আছড়ে পড়ল দূরের দেয়ালে। দেয়াল ভেঙে ধুলো উড়ে উঠল চারদিকে। জাভিয়ান কিছু বলতে যাচ্ছিল, তুই, কিন্তু সেই কথাও শেষ করতে পারল না। মাহির তাকে একইভাবে ছুঁড়ে মারল। জাভিয়ান গিয়ে পড়ল জেহেরের পাশের দেয়ালে। সেই দেয়ালটাও ভেঙে পড়ল ধাক্কায়। চারপাশে ধুলো আর ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ল। মাহির সামনে দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে কমলা আলো বের হচ্ছে। চোখে জ্বলছে রাগ। সে গর্জে উঠল, কোনো লড়াই হবে না! জেহের ভাঙা স্তূপের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। ধুলো ঝরে উঠে দাঁড়াতেই তার চোখ আবার লাল হয়ে উঠল রাগে। এক মুহূর্ত দেরি না করে সে কুড়াল তুলে সোজা আঘাত করল মাহিরের দিকে। কিন্তু আঘাতটা মাহিরের শরীরে পৌঁছল না। কুড়ালটা যেন অদৃশ্য কোনো দেয়ালে আটকে গেল। জেহের যতই এগোতে চাইল, মাহিরকে ছুঁতেও পারল না। ঠিক তখনই মাহিরের আংটিটা হঠাৎ ঝলসে উঠল। কমলা আলোয় ঝলমল করতে লাগল সেটা। জেহেরের চোখ গিয়ে পড়ল আংটিটার ওপর। আংটিটা সাধারণ কিছু না, এটা সে বুঝে ফেলল। কিন্তু বোঝার আগেই মাহির হাত তুলল। পরের মুহূর্তেই জেহের ছিটকে গিয়ে আবারও দূরে আছড়ে পড়ল। এদিকে ধ্বংসস্তূপ নড়ে চড়ে উঠল। তার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো জাভিয়ান। ধুলো ঝরে দাঁড়িয়ে সে বাঁকা হেসে বলল, যাক, অর্ধমানবের কিছু তো শক্তি আছে। জেহের আবারও উঠে দাঁড়াল। রাগে তার চোখ অন্ধকার হয়ে আছে। সে আবার মাহিরের দিকে ঝাঁপিয়ে পড়তেই মাহির হাত তুলল। এবার জেহের সোজা ছিটকে গিয়ে পড়ল জাভিয়ানের ওপর। ধাক্কায় দুজনেই আরেকটা দেয়াল ভেঙে ধ্বংসস্তূপে পড়ে গেল। জাভিয়ান বিরক্তিতে গর্জে উঠল, আমি কি করেছি? সে জেহেরকে নিজের ওপর থেকে সরিয়ে ছুঁড়ে ফেলল। জেহের মাটিতে নেমে আবার সোজা হয়ে দাঁড়াল। জাভিয়ান এবার নিজের শক্তি ব্যবহার করল। হাত তুলে সে এক ঝলক শক্তি ছুঁড়ে দিল মাহিরের দিকে। কিন্তু সেই শক্তি মাঝ পথেই অদৃশ্য কিছুর সাথে ধাক্কা খেল। তারপর দিক বদলে আবার জাভিয়ানের দিকেই ফিরে এলো। জাভিয়ান সময় মতো সরে গেল। পরের মুহূর্তেই বিকট শব্দে রিসর্টের বিল্ডিংটা মাঝখান থেকে ফেটে গেল। জাভিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল। মাহির এতটা শক্তিশালী হলো কবে থেকে? এদিকে মাহিরের শরীর থেকে এখনও কমলা আলো বের হচ্ছে। সে যেন নিজের হুঁশেই নেই। রাগে তার শরীর কাঁপছে। জেহের আর জাভিয়ান দুজনেই আবার অস্ত্র তুলে নিল। একজন কুড়াল, অন্যজন তলোয়ার। ঠিক তখনই ইজা ছুটে এসে দাঁড়ালো মাহিরের সামনে। সে দুহাত মেলে দাঁড়ালো। কেউ আর লড়াই করবে না। জেহের দাঁত চেপে বলল, সরে। না ভাইয়া। ইজার গলা কাঁপলেও চোখে দৃঢ়তা। জাভিয়ান তলোয়ারটা আরও শক্ত করে ধরল। ইজা এবার রেগে তার দিকে তাকালো। তলোয়ার নামাও। জাভিয়ান জেদ নিয়ে তাকিয়ে রইল। ইজা আরও কঠিন গলায় বলল, নামাতে বলেছি জাভিয়ান। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দাঁতে দাঁত চেপে জাভিয়ান তলোয়ারটা দূরে ছুঁড়ে মারল। ইজা বলেছে বলেই, না হলে আজ মাহিরকে সে বাঁচিয়ে রাখত না, এটা তার চোখেই স্পষ্ট।
ইজা এবার জেহেরের দিকে তাকালো। জেহের এখনো কুড়াল ধরে আছে। ভাইয়া, কুড়াল নামাও। আমি চাই না তোমরা দুজন অযথা লড়াই করে নিজেদের আহত করো। আর দাদুর যদি এখানে আসতে হয় তোমাকে থামাতে, তাহলে তিনি শাস্তি দেবেন, আর আমি সেটা চাই না। জেহের কিছু মুহূর্ত চুপ করে রইল। সে বুঝতে পারছে ইজা ঠিকই বলছে। মাহিরকে এখন আঘাত করলে বিষয়টা অন্য জায়গায় চলে যাবে। আরকান এটা মেনে নেবে না। সে ধীরে কুড়ালটা দূরে ছুঁড়ে ফেলল। কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। তারপর চুপ হয়ে দাঁড়িয়ে রইল। ইজা এবার ঘুরে তাকালো মাহিরের দিকে। মাহির এখনো স্থির দাঁড়িয়ে আছে। তার চোখ ফাঁকা, যেন ভেতরের শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। ইজা ধীরে এগিয়ে গেল। ভয়ে কাঁপা হাতে সে মাহিরের হাত ধরল। মাহির ভাই। মুহূর্তের মধ্যে মাহিরের শরীরের কমলা আলো নিভে গেল। তার চোখে হুঁশ ফিরে এলো। সে অবাক হয়ে তাকালো ইজার ভয়ার্ত মুখের দিকে। কিন্তু কিছু বলার আগে তার শরীর হঠাৎ ঢলে পড়ল। সে মাটিতে লুটিয়ে পড়ল অচেতন হয়ে। ইজা বুঝে গেল এটা মাহিরের শক্তির বহিঃপ্রকাশ। জেহের কোনো কথা না বলে এগিয়ে এলো, মাটিতে পড়ে থাকা তরুনিধিকে কোলে তুলে নিল। তারপর নিস্তব্ধে ভেতরের দিকে হাঁটতে লাগল। ইজা কিছু বলল না। সে শুধু দীর্ঘশ্বাস ফেলল, রাগ আর ক্লান্তিতে। চারপাশে ভাঙা দেয়াল, ধুলো আর নীরবতা। ঘরের ভেতর নীরবতা। বিছানার অচেতন হয়ে পড়ে আছে মাহির। তার শ্বাস ধীর কিন্তু গভীর, যেন শরীরটা এখনও সেই শক্তির ধাক্কা সামলাচ্ছে। বিছানার পাশে সোফায় বসে আছে জাভিয়ান। তার পাশে বসে আছে ইজা। জাভিয়ানের কপাল আর হাতে ছোট ছোট ক্ষত। ইজা মনোযোগ দিয়ে সেগুলোর ওপর ওষুধ লাগিয়ে যাচ্ছে। হঠাৎই জাভিয়ান ব্যথায় কুকুরে ওঠে। ইস! ইজা বিরক্তি হয়ে চোখ ঘুরিয়ে তার দিকে তাকায়। মারামারি করার সময় তো ব্যথা লাগে না, আর এখন ওষুধ দেওয়ার সময় ব্যথা করছে। জাভিয়ান ঠোঁট ফুলিয়ে বলে, আমি এত মার খেলাম, সেখানে একটু ভালো আচরণ করবে আমার সাথে, আর তুমি উল্টো আমাকেই বকছ। ইজা নির্বিকার গলায় বলে, ভালো আচরণই করছি। জাভিয়ান ভ্রু কুঁচকে তাকায়। এটা ভালো আচরণ? ইজা শান্তভাবে বলে, এটাই ভালো আচরণ। এত কিছুর পরেও তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, এইটার জন্যই শুকরিয়া করা উচিত তোমার। কথাটা শুনে জাভিয়ানের মুখ বাঁকা হয়ে যায়। ঠিক তখনই ইজা ইচ্ছে করে ক্ষতের জায়গায় একটু বেশি জোরে ওষুধ চাপিয়ে দেয়। আহ! জাভিয়ান আবার কুকড়ে ওঠে। ইজা ঠান্ডা গলায় বলে, আজকের এই ব্যথাটা যদি মনে থাকে তাহলে হয়তো আর এভাবে লড়াই করবে না। জাভিয়ান মুখ শক্ত করে বলে, লড়াই না করে উপায় ছিল না, তোমার ভাই আমাকে ধোঁকা দিয়েছে। ইজা থেমে যায়। সে ধীরে জিজ্ঞেস করে, কিসের ধোঁকা? জাভিয়ান চুপ হয়ে যায়। ইজা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে আবার বলে, কি হলো, চুপ করে গেলে কেন? জাভিয়ান মুখ ঘুরিয়ে নেয়, কিছু না। ইজা সেটা মানতে পারে না। সে হাত বাড়িয়ে জাভিয়ানের চিবুক ধরে নিজের দিকে ফিরিয়ে দেয়। হঠাৎ এত কাছে চলে আসায় জাভিয়ানের হৃৎস্পন্দন অস্বাভাবিক হয়ে ওঠে। সে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকে ইজার চোখের দিকে। ইজা ধীর গলায় জিজ্ঞেস করে, আমার থেকে কি লুকাচ্ছ? জাভিয়ান চোখ সরিয়ে ফিসফিস করে, কিছু না। ইজা ভ্রু তুলে তাকায়, আবার মিথ্যে বলছ। জাভিয়ান দীর্ঘশ্বাস ফেলে। ইজার কাছ থেকে কিছু লুকানো তার জন্য সবসময় কঠিন। কিছুক্ষণ চুপ থাকার পর সে ইজার দিকে তাকিয়ে বলে, আমি যদি সত্যি বলি, তুমি কি কথা দেবে যে কাউকে বলবে না? ইজা কয়েক মুহূর্ত নীরবে তাকিয়ে থাকে তার দিকে। জাভিয়ান তার উত্তরের অপেক্ষা করে। অবশেষে ইজা ধীরে বলে, ঠিক আছে, কাউকে বলবো না। জাভিয়ান আবার নিশ্চিত হতে চায়, কথা দিলে? ইজা মাথা নাড়ে, কথা দিলাম। এই উত্তর শোনার পর জাভিয়ান হঠাৎ উঠে দাঁড়ায়। সে ইজার হাত ধরে তাকে টেনে তোলে। ইজা অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায় নিয়ে যাচ্ছ? জাভিয়ান দরজার দিকে এগোতে এগোতে বলে, তোমার প্রশ্নের উত্তর দিতে। এক মুহূর্ত থেমে সে যোগ করে, আর সেটা জেহেরের সামনেই বলবো। তারপর ইজার দিকে তাকিয়ে বলে, চলো। তরুনিধির ঘর নিস্তব্ধ। বিছানায় অচেতন হয়ে পড়ে আছে তরুনিধি। তার পাশে বসে আছে জেহের। জেহেরের মুখ কঠিন হয়ে আছে, চোখে এখনও রাগের আগুন। জাভিয়ানের কথা মনে পড়তেই তার চোয়াল শক্ত হয়ে যায়। জাভিয়ানের এত সাহস হলো কিভাবে তরুনিধিকে ছোঁয়ার? তার ইচ্ছে করছিল সেখানেই জাভিয়ানকে মেরে ফেলতে, কিন্তু সে পারবে না। তার হাত বাঁধা। এখনও সে এতটা শক্তিশালী হয়নি যে একা আরকান বা জাভিয়ানের সৈন্যদের মোকাবিলা করতে পারবে। এই ভাবনার মাঝেই দরজাটা খুলে গেল। জাভিয়ান ভেতরে ঢুকল ইজাকে সঙ্গে নিয়ে। জেহের তাকাতেই তার মুঠো শক্ত হয়ে গেল। রাগে চোখ জ্বলছে। জাভিয়ান সেই দৃষ্টি একদম পাত্তা না দিয়ে খোঁচা মেরে বলল, বেশি ফোঁসফোঁস করবি না,
তুই জিন, কোনো ইচ্ছাধারী নাগ না যে এমন হিসিস করছিস। আমাকে কামড় দিবি নাকি? সে একটু থেমে আবার বলল, তাছাড়া রাগ তো আমার করার কথা, তুই করছিস কেন? জেহের দাঁত কটমট করে তাকিয়ে রইল তার দিকে। ইজা দ্রুত বলল, ভাইয়া তুমি একটু থামো, জাবিয়ান তোমাকে কিছু বলতে চায়, আগে শুনে নাও। জেহের রাগান্বিত চোখে তাকালো ইজার দিকে। ঠিক তখনই জাবিয়ান ইজার পেছনে এসে দাঁড়িয়ে বলল, কিরে এমন করে তাকাস কেন আমার বউয়ের দিকে? চোখ তুলে ফেলব। জাবিয়ান থামো, ইজা তাকে ধমক দিল। জাবিয়ান থেমে গেল। জাবিয়ান অসহায় ভঙ্গিতে বলল, আমাকেই শুধু বকছো কেন? দেখছো না তোমার ভাই কিভাবে তাকাচ্ছে তোমার দিকে? ইজা ঠান্ডা গলায় বলল, তাতে তোমার কি? জাবিয়ান ভ্রু মুচকে বলল, আমার বউয়ের দিকে তাকাবে আর আমি? একদম চুপ, ওইখানে গিয়ে বসো, আর একটা কথাও না। জাবিয়ান মুখ ফুলিয়ে বলল, সবসময় শুধু আমাকেই বকো। তারপর গিয়ে একপাশে সোফায় বসে পড়ল। ইজা দীর্ঘশ্বাস ফেলল। সে এগিয়ে গেল তরুনিধির দিকে। তরুনিধির দিকে তাকিয়ে বলল, ওর এখনো হুঁশ ফিরছে না কেন? জেহের কিছু বলল না, শুধু দাঁত চেপে রইল। জাবিয়ান তাদের দিকে না তাকিয়েই বলল, চোখ খুলবে না যতক্ষণ আমি না চাই। ইজা দ্রুত ঘুরে তাকালো। তুমি ওকে অজ্ঞান করেছ? হ্যাঁ। কেন? জাবিয়ান কান ঝাঁকালো। তুমি কি চাও ওকে কিছু না করতাম আর ও বসে বসে আমাদের মারামারি দেখত? পরে এসব জানাজানি হলে কে সামলাতো? এবার জেহের বলল, এবার হুঁশে আনো কে? জাবিয়ান ঠান্ডা গলায় উত্তর দিল, আনব, তার আগে আমার প্রশ্নের উত্তর চাই। আমি কোনো উত্তর দিতে বাধ্য না। তাহলে আমিও তোর কথা শুনতে বাধ্য না। তুই? চোখ সরু করে বলল, কিছু করে দেখ, কি করি তোকে? তার গলা ঠান্ডা কিন্তু হুমকিতে ভরা। তুই ইজার ভাই বলেই এখনও সহ্য করছি, নইলে তোকে কি করতাম ভাবতেও পারছিস না। জেহের তীব্রশ্রে বলল, তুইও আমার বোনের হব বর বলেই বেঁচে আছিস, নইলে এতক্ষণে তোকে মাটিতে গেড়ে ফেলতাম। জাবিয়ান হেসে বলল, আগে সেই শক্তি জোগাড় কর। সে ধীরে উঠে দাঁড়াল। 20 বছরের জিন হয়ে 300 বছরের জিনের সাথে লড়াই করতে আসিস না। তার চোখে তাক ছিল। আমি খালি হাতেই তোকে মাটির 7 ফুট নিচে গেড়ে ফেলতে পারব। জেহের উঠে দাঁড়াল। তুই শুধু হাত লাগিয়ে দেখ। জাবিয়ান এগিয়ে এলো। ও, তাহলে আয় হাত লাগাবো। দুজনেই একে অপরের দিকে এগিয়ে আসতেই ইজা দ্রুত তাদের মাঝখানে এসে দাঁড়াল। এই থামো দুজনেই। জাবিয়ান ইজার দিকে তাকিয়ে বলল, দেখেছ তোমার ভাই কেমন করছে? আমি তো ভালো করেই কথা বলছি। জেহের ঠান্ডা গলায় বলল, তোকে আমি ভয় পাই না যে মেপে কথা বলবো। তুই? জাবিয়ান থামো। ইজা তার হাত ধরে ফেলল। আমার জন্যে হলেও এখন চুপ থাকো প্লিজ। জাবিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর চুপ হয়ে গেল। তবু রাগ স্পষ্ট তার মুখে। সে ইজার হাত শক্ত করে ধরে গভীর শ্বাস নিল। ইজা এবার জেহেরের দিকে ঘুরল। ভাইয়া বসো, আমরা শান্তভাবে কথা বলি। সে ধীরে বলল, আগে শুনি কি হয়েছে, তারপর যদি জাবিয়ানের দোষ থাকে তোমার যা ইচ্ছা করো। জেহের কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে বসে পড়ল। ইজা জাবিয়ানকে সোফায় বসালো, নিজেও তার পাশে বসল। জাবিয়ান এখনও তার হাত ছাড়েনি, ইজাও আর ছাড়াল না। এক মুহূর্ত দুজনের দিকে তাকিয়ে ইজা বলল, এবার বলো আসলে কি হয়েছে, কেন লড়াই করলে? জাবিয়ান দীর্ঘশ্বাস ফেলল। আমাকে সব শুরু থেকে বলতে হবে। তারপর সে ইজার দিকে তাকিয়ে বলল, কিন্তু তোমার কথা দিতে হবে তুমি কাউকে এ সম্পর্কে কিছু বলবে না। সে একটু থেমে বলল, এটা আমাদের বংশের গোপন ইতিহাস, কেউ জানে না, ইফরিতেরাও না। বাবা কাউকে বলতে নিষেধ করেছে। তার চোখ স্থির ইজার চোখে। তবু তোমাকে বলবো। ইজা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, যদি এতটাই গোপন হয় তাহলে বলছো কেন? জাবিয়ান ইজার হাত শক্ত করে ধরল। কারণ তুমি আমাদের পরিবারের অংশ হতে যাচ্ছ। তার গলায় অদ্ভুত নিশ্চয়তা। আর আমি জানি তুমি কাউকে বলবে না। ইজা কিছুক্ষণ ভেবে মাথা নাড়ল। ঠিক আছে, কাউকে বলবো না। ইজা নরম গলায় বলল, এখন বলো। জাবিয়ান একবার তরুনিধির দিকে তাকালো, তারপর ধীরে বলতে শুরু করল, আজ থেকে প্রায় 1000 বছর আগে মারিদ রাজ্যে 2 রাজকুমারের জন্ম হয়। ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। দুজনেই একই সময় জন্ম নেয়। দুজনেই আপন ভাই ছিল। তাদের জন্মের ব্যবধান ছিল মাত্র কয়েক মুহূর্ত। সে ধীরে বলল, বড় রাজকুমারের নাম ছিল ফায়াজ আল মারিদ, আর ছোট জনের নাম সেরাত আল মারিদ। জাবিয়ান একটু থামল, তারপর আবার বলল, দুজনেই বড় হতে থাকে, আর সময়ের সঙ্গে সঙ্গে তাদের বিশেষত্ব সবার চোখে পড়তে থাকে। রাজ্যে তখন শুধু এই 2 রাজকুমারী ছিল, কোনো রাজকুমারী ছিল না। সে একটু ঝুঁকে বসে বলল,
কিন্তু তারা বড় হওয়ার পর একটা প্রশ্ন সবাইকে ভাবিয়ে তোলে। ইজা নিঃশব্দে শুনছে। জাবিয়ান ধীরে বলল, পরবর্তী রাজা কে হবে? সে আবার বলতে শুরু করল। সময় যেতে থাকে। এরপর রাজকুমার সেরাত বিয়ে করেন, আর তার বিয়ের পর জন্ম হয় এক রাজকুমারের। সে নিজেকেই ইশারা করল। সেই রাজকুমারই আমি, জাবিয়ান আলমারিদ। ইজা তখনই বুঝে যায় সে এতক্ষণ জাবিয়ানের বাবার কথা শুনছিল। তাহলে ফায়াজ জাবিয়ানের চাচা? জাবিয়ান আবার বলতে শুরু করল, আমার জন্মের 50 বছর পর আমার দাদু মারা যান। তার চোখ গাঢ় হয়ে উঠল। আর তখনই শুরু হয় আসল ঝামেলা। সে ধীরে বলল, রাজা হবে কে? রাজকুমার ফায়াজ নাকি? সে থামল। ঘরের বাতাস যেন জমে গেল। রাজকুমার সেরাত? জাবিয়ান আবার বলতে শুরু করল। তার কণ্ঠ আগের চেয়ে একটু ভারী শোনাচ্ছিল। নিয়ম অনুযায়ী তো রাজকুমার ফায়াজেরই রাজা হওয়ার কথা, কিন্তু একসময় তিনি নিজেই ঘোষণা করেন তিনি রাজা হবেন না। সে ধীরে ধীরে বলল, এর কারণ ছিল সহজ। তিনি আমার বাবার মতো রাজনৈতিক বুদ্ধিতে এগিয়েছিলেন না, আর রাজ্যের বেশিরভাগ মন্ত্রীর সমর্থনও ছিল আমার বাবার দিকে। জাবিয়ান একটু থামল। যদিও মরার আগে আমার দাদু বলে গিয়েছিলেন পরবর্তী রাজা হবে রাজকুমার ফায়াজ। সে হালকা মাথা নিচু করল। তবু কোনো এক কারণে আমার চাচা নিজেই সিংহাসন থেকে সরে দাঁড়ান। তার চোখে ঠান্ডা ভাব নেমে এলো। হয়তো তিনি বুঝে গিয়েছিলেন যদি সিংহাসন নিয়ে আমার বাবার সাথে যুদ্ধ বাঁধে তাহলে তিনি হারবেন। আর মারিদদের নিয়ম তুমি জানোই, হার মানেই মৃত্যু। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। জাবিয়ান আবার বলল, তার উপর তখন আমার বাবার একজন উত্তরাধিকার ছিলাম আমি, কিন্তু আমার চাচা তখনও বিয়ে পর্যন্ত করেননি। সে ধীরে দীর্ঘশ্বাস ফেলল। তাই তিনি তখন পরাজয় মেনে নেন, আর তার জন্য আমার বাবা তাকে প্রাসাদে থাকার অনুমতি দেন। তার ঠোঁটে তিক্ত হাসি ফুটল। আর সেটাই ছিল সবচেয়ে বড় ভুল। ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। জাবিয়ান ধীরে বলল, আমার চাচা তখন উপায় না পেয়ে সবার সামনে পরাজয় মেনে নেয়, কিন্তু মারিদরা অহংকারী, এটা তো সবাই জানে। তার চোখে ঠান্ডা ঝিলিক দেখা গেল। আমার চাচাও এর ব্যতিক্রম ছিলেন না। সে নিচু গলায় বলল, সে সরে গিয়েছিল কিন্তু হেরে যায়নি, শুধু সময়ের অপেক্ষা করছিল। জাবিয়ান সোফার হাতলে আঙুল টোকা দিল। গোপনে তিনি শক্তি জোগাড় করতে শুরু করেন। আমার বাবার বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা করেন। সে একটু থামল, কিন্তু সেই পরিকল্পনা ধরা পড়ে যায়। ইজা নিঃশ্বাস আটকে শুনছিল। জাবিয়ান আবার বলল, তখন তিনি যুদ্ধ করেননি, তিনি পালিয়ে যান। তার চোখ ধীরে গাঢ় হয়ে উঠল। কিন্তু যাওয়ার আগে? সে থেমে গেল। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর নিচু গলায় বলল, যাওয়ার আগে তিনি তার লোকদের দিয়ে আমার বাবার খাবারে বিষ মেশান। ঘরের সবাই স্থির হয়ে গেল। জাবিয়ান গলা শুকিয়ে আসা স্বরে বলল, কিন্তু একটা ভুল হয়ে যায়। সে ধীরে চোখ নামিয়ে ফেলল। যে খাবারটা আমার বাবার খাবার কথা ছিল সেটা খেয়ে ফেলেন আমার মা। কথাটা বলেই জাবিয়ান থেমে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য কঠিন আবেগের ছায়া নেমে এলো, যেন বহু বছরের পুরনো একটা ক্ষত আবার জেগে উঠেছে। জাবিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, যেন স্মৃতিগুলো গুছিয়ে নিচ্ছে। তারপর গভীর শ্বাস নিয়ে আবার বলতে শুরু করল, যখন আমার বয়স 55, তখন আমার মা মারা যান। তার গলা আগের চেয়ে নিচু। মায়ের মৃত্যুর পর বাবা প্রায় 30 বছর নিজেকে সবার থেকে আলাদা করে ফেলেন। সে ধীরে বলল, আমি প্রাসাদেই বড় হচ্ছিলাম, বাবাও একই প্রাসাদে ছিলেন, কিন্তু যেন অন্য এক জগতে। তিনি পুরোপুরি ডুবেছিলেন একটা কাজে। ইজা মন দিয়ে শুনছিল। জাবিয়ান বলল, বাবার একটাই লক্ষ্য ছিল, আমার ধোঁকাবাজ চাচা ফায়াজকে খুঁজে বের করা। সে একটু তিক্ত হাসল। আমরা একই ছাদের নিচে থেকেও যেন অনেক দূরে ছিলাম। কয়েক মুহূর্ত নীরবতা। তারপর সে আবার বলল, এরপর সময় যেতে থাকে, আমি বড় হতে থাকি, আমার বেপরোয়া জীবন শুরু হয়। তার চোখে এক ঝলক আত্মবিদ্রুপ ফুটে উঠল। কিন্তু সেই সঙ্গেই বাবা আমাকে প্রস্তুত করছিলেন পরবর্তী রাজা হওয়ার জন্য, কারণ আমিই ছিলাম একমাত্র উত্তরাধিকার। ইজা এতক্ষণ চুপ করে শুনছিল। এবার সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কিন্তু এসবের সাথে তোমাদের ঝগড়ার কি সম্পর্ক? জাবিয়ান মাথা তুলল। সম্পর্ক আছে। তার চোখ ধীরে জেহেরের দিকে গেল। জেহেরও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জাবিয়ান ঠান্ডা গলায় বলল, তোমার ভাই যাকে বাঁচানোর জন্য এত মরিয়া হয়ে উঠেছে, সে সামান্য থামল। সে আসলে রাজকুমার ফায়াজের মেয়ে। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। ইজা বিস্ময়ে জেহেরের দিকে তাকাল। কার কথা বলছে জাবিয়ান? জেহের কিছু বলল না, শুধু নীরবে দাঁড়িয়ে রইল। জাবিয়ান নিজেই উত্তর দিল, তোমার বান্ধবী। তার চোখ ধীরে বিছানার দিকে গেল।
তরুনিধি। ইজার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে অবিশ্বাসে জাভিয়ানের দিকে তাকালো। তারপর ধীরে তার দৃষ্টি গিয়ে থামল বিছানায় অচেতন হয়ে পড়ে থাকা মেয়েটার ওপর। তার ঠোঁট কাঁপল। আনমনে ফিসফিস করে বলল, তরু। ইজা অবিশ্বাসের ন্যায় তাকায় জাভিয়ানের দিকে। তরুনিধি তোমার চাচার মেয়ে? কিন্তু কিভাবে? আমার চাচা ফায়াজ মানুষের জগতে গিয়ে দ্বিতীয়বার নিজেকে বিদ্রোহের জন্য তৈরি করে, আর তারপর সে বিয়ে করে একজন মানবীকে। আমার বাবা খবরটা পাওয়ার পর আমার চাচাকে খুঁজেছিল মানুষের জগতে, কিন্তু পায়নি। এরপর আমার বাবা যখন পায়, তখন তরুনিধি তার মায়ের পেটে। আমার বাবা আমার চাচাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি মারতে। আর তারপর 18 বছর আগে জন্ম হয় তরুনিধির। আমার চাচার জন্য আমার মা মারা যাওয়ায় বাবাও চাচার স্ত্রীকে হত্যা করে প্রতিশোধ নিতে চায়, কিন্তু পারে না। পরে আমার চাচাকে সুযোগ পেয়ে হত্যা করে দেয় আমার বাবা। আমার চাচার যদি ছেলে সন্তান হতো, তাহলে তাকেও মেরে ফেলা হতো, যাতে সে সিংহাসনের জন্য কখনো ফিরতে না পারে। তরুনিধি মেয়ে হওয়ায় তাকে আর হত্যা করতে চায় না বাবা, কিন্তু সে তরুনিধিকে নিয়ে যেতে চায়, কিন্তু পারে না। কেন? জেহের এবার বলে, কারণ তরুনিধির ভালো জিনদের বাদশা রক্ষা করছিল, আর তাই মারিদেরা তাকে চাইলেও নিতে পারছিল না। আর একসময় মারিদদের চোখে ধুলো দিয়ে তরুনিধির মা তাকে নিয়ে পালিয়ে যায়। এরপর মারিদেরা তাকে খুঁজতে থাকে, কিন্তু তরুনিধিকে খুঁজে পায়নি, তবে খোঁজ অব্যাহত ছিল। ইজা জেহেরকে জিজ্ঞেস করে, কিন্তু তারা তরুনিধিকে খুঁজে পায়নি কেন? কারণ তার শরীরে একটা তাবিজ ছিল, যা তরুনিধিকে মারিদদের চোখ থেকে অদৃশ্য করে রেখেছিল। আর তরুনিধি মারিদদের রক্ত হাওয়ায় তার শরীরের মারিদ গন্ধ গায়েব করে দেওয়া হয়। ইজা জাভিয়ানকে জিজ্ঞেস করে, কিন্তু তোমার বাবা তরুনিধিকে চায় কেন? সে কি একদিক থেকে দেখতে গেলে তার শত্রুর মেয়ে না? তাহলে নাকি মেরে ফেলতে চায় তরুনিধিকে? মারতে চায় না। মারার হলে তার জন্মের পরই সুযোগ ছিল তাকে মারার, তখনই মেরে ফেলতে পারত। তাহলে? জানি না। বাবাকে আসল কারণ জিজ্ঞেস করায় বাবা কিছুই বলেননি, শুধু বলেছেন তার দরকার আছে তরুনিধির কোনো এক কারণে। তাছাড়া তার বাবা ফায়াজ যাই করুক না কেন, তরুনিধি তাদের রক্ত, তাদের রাজকুমারী, তাই সে তরুনিধিকে ফেরত চায়। সে চায় না ভালো জিনেরা তরুনিধির ক্ষতি করুক কোনো। ইজা কিছু একটা ভেবে বলে, অবাক করা বিষয় হলো, তরুনিধি তোমার বাবার শত্রুর মেয়ে, তাও তোমার বাবা তাকে বাঁচাতে চাইছে। যে নিজের আপন ভাইকে মারতে দুবার ভাবেনি, সে ভাইয়ের মেয়েকে কেন বাঁচাতে চায়? আর যদি বাঁচানোরই হয়, তাহলে ভালো জিনেরা কেন তাকে রক্ষা করছে? আমার বাবা তার আপন ভাইকে মারতে চায়নি, সে বাধ্য হয়েছে আমার চাচার বিদ্রোহ করায়। আর তরুনিধিকে ওই জিনেরা রক্ষা করছে না, নিশ্চয়ই ক্ষতির উদ্দেশ্যে রেখেছে নিজের কাছে। না হলে ওই জিনের বাদশার কি দরকার কোনো লাভ ছাড়া তরুনিধিকে রক্ষা করার? ইজা ভেবে বলে, তাও কথা, কোনো সম্পর্ক ছাড়া কেন ওই জিনেরা তরুনিধিকে রক্ষা করতে চায়? তরুনিধিকে রক্ষা করে তাদের লাভ কি? জানি না, তবে আমার মনে হয় ওরা বড় কিছু পরিকল্পনা করছে। ওদের রাজ্যে 2 জন রাজকুমার আছে, তাদের কারো সাথে বিয়েও দিয়ে দিতে পারে। কিন্তু একটা মানুষের সাথে নিজের ছেলের বিয়ে কেন দিতে যাবেন তারা? জেহের নিচু স্বরে বলে, কারণ তরুনিধি মানুষ না। ইজা চমকে তাকায় জেহেরের দিকে। মানে? মাহিরও তো অর্ধমানব, তুই কি প্রথমেই বুঝেছিলি? কিন্তু তরুনিধি তো কতবার আমাদের বাড়ি গেছে, বাবা কেন বুঝল না? কারণ তরুনিধির শক্তি বন্ধ করে রাখা হয়েছে, সে কোনোভাবেই সে শক্তি ব্যবহার করতে পারবে না। তাই সে অর্ধমানবী হয়েও শক্তি ছাড়া সাধারণ মানুষের মতোই সাধারণ। ইজা মাথা ধুয়ে বসে যায়। সে তো ভেবেছিল তাদের বংশই একমাত্র খিচুড়ি হয়ে আছে, এখন দেখি জাভিয়ানের বংশও কম না। সে যতই স্বাভাবিক হতে চায়, ততই নতুন নতুন জিনদের আবির্ভাব হয় তার জীবনে। ইজা জাভিয়ান 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, নাও জানা, তুমি পানি খাও। ইজা লাফিয়ে ওঠে ভয়ে, তুমি পানি পেলে কোথায়? জাদু। তোমার এসব জাদু আমার সামনে করবে না। জিন নাকি জাদুকর, সারাক্ষণ এইসব ফালতু কাজ করো। আমি কি করলাম? কোনো কথা না, চুপ। ইজা জাভিয়ানের হাত থেকে গ্লাস নিয়ে একটু পানি খায়। এরপর সে জেহেরকে জিজ্ঞেস করে, কিন্তু তুই কবে থেকে জানি তরুনিধি মানুষ না? জেহের ইজাকে মিথ্যে বলে, তোদের খুঁজতে আমি লুকিয়ে পৃথিবীতে এসেছিলাম, আর তখনই তোর সঙ্গে আমি তরুনিধিকে দেখতে পাই। তরুনিধিকে তখন কিছু জিন পাহারা দেওয়ায় অবাক হই, আর তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। জাভিয়ান মুখ বাঁকিয়ে বলে, এখন বলিস না ওরা জিজ্ঞেস করার সাথে সাথেই সব গড়গড় করে বলে দিয়েছে, কারণ এটা কখনোই সম্ভব না। ঠিক বলেছিস, বলেনি, যতক্ষণ না শরীর থেকে গড়গড় করে রক্ত ঝরেছে। জাভিয়ান অবাক হয়ে বলে, তুই ওদের মেরেছিস? হ্যাঁ। এখন ওরা কোথায়? আমার কাছে বন্দি আছে। কিন্তু তুই যে ওদের মারলি, বাদশা টের পায়নি? না, ওদের আমি মেরে ইফরিত রাজ্যে নিয়ে আটকে রেখেছি, তাই ওরা নিরুদ্দেশ বলেই চিন্তা করেছে বাদশা। আর তাদের শত্রু মারিদেরা, তাই সন্দেহটা স্বাভাবিকভাবেই মারিদদের ওপরই গিয়েছে।
জাভিয়ান জেহেরকে বলে, কিন্তু তুই বিষয়টা কাউকে জানালি না কেন? আমার মন চাইনি তাই বলিনি। অন্যের বিষয়ে নাক গলানোর ইচ্ছে আমার ছিল না। তরুনিধি কি করে আর করে না তাতে আমার কি? তাহলে তখন তুই কেন তরুনিধিকে বাঁচাতে চাইলি আমার থেকে? এমনি। তুই আমার পছন্দ করিস না তো তরুনিধিকে? জেহের চুপ হয়ে যায়। ইজা জাভিয়ানের কথায় তাকিয়ে বলে, এটা সম্ভব না। জেহের ভাই কেন তরুনিধিকে পছন্দ করতে যাবে? তরুনিধি তো মানুষ। তাই তো সন্দেহ করছি। তোমার বাবার চাচার তো আবার ইতিহাস আছে ওই মানুষের প্রেমেই পড়ার। তাই ভাবলাম তোমার ভাইও একই পথে যাচ্ছে। অবশ্য তোমার ভাই একই পথে পা বাড়ালে আমি একটুও অবাক হব না। জাভিয়ান জেহেরের দিকে তাকিয়ে ইজাকে বলে, তোদের বংশটা আসলে চিড়িয়াখানা। কেউ মানুষ, কেউ অর্ধমানব, তো আবার কেউ জিন। ইজা জাভিয়ানকে রেগে বলে, তুমি কাকে বলো? নিজের বংশ দেখেছ একবারও? তোমার চাচাও তো মানুষকে বিয়ে করেছে। তোমার চাচাতো বোনও তো অর্ধমানবী। ও আচ্ছা, তাহলে তুমি কেন আমাকে বিয়ে করতে চাচ্ছ? আমিও তো মানুষই। জাভিয়ান ইজার দিকে এগিয়ে এসে তার গাল টেনে বলে, তোমার বিষয়টা তো আলাদা জানা। জেহের পাশ থেকে বলে, আর ইজাকে বিয়ে করলে তো তোর বাচ্চাও অদ্ভুত হবে। একটা হবে মারিদ, একটা হবে ইফরিত, একটা হবে মানুষ, আর একটা হবে অর্ধেক ইফরিত মারিদ মিলিয়ে সাথে মানুষও। জাভিয়ান খুশি হয়ে বলে, আমি তো ভাবিনি এসব। আমাদের বাচ্চা কত রকম হওয়ার সম্ভাবনা রয়েছে। জাভিয়ান ইজার দিকে তাকিয়ে বলে, আমরা বিয়ের পর অনেক বাচ্চা নেব, আর দেখব কত প্রকার শক্তি নিয়ে তারা জন্ম নেয়। ইজা সোফার ওপর বালিশ দিয়ে জাভিয়ানের মুখে মারে। জাভিয়ান মার খেয়ে সোফা থেকে পড়ে যায়। ইজা রেগে বলে, লজ্জা শরম নেই তোমার? আমার ভাইয়ের সামনে এসব বলছো? নির্লজ্জ। জাভিয়ান ইজাকে বলে, তাহলে তোমার ভাই না থাকলে বলবো? ইজা আবারও তাকে মেরে বলে, না, তখনও বলবে না। তোমার সাথে কোনো বাচ্চা করব না আমি। এসব বলে না জানা, অন্তত একটা বাচ্চা তো লাগবেই আমার, নয়তো আমার বংশ আগাবে কি করে? নির্লজ্জ, বেহায়া। ইজা জাভিয়ানকে মারতে থাকে আর জেহের বিরক্তি নিয়ে তাদের দেখে। জাভিয়ানের মতো একটা জিন যে কি করে মানুষের হাত মার খায় বোঝে না। এত শক্তির কি লাগ যদি দিন শেষে মানুষের হাতেই মার খাওয়া লাগে? তবে জেহেরের ভালোই লাগছে, আরও বেশি করে মার খাক, তার কাজই এমন। ইজা জাভিয়ানকে মারতে গেলে জাভিয়ান বলে, ইজা আর একবারও মারবে না, নয়তো কি? নয়তো তোমায় আমি প্রতিটা মারের জন্য একটা করে চুমু খাবো। তোমার এত সাহস? ইজা আবারও জাভিয়ানকে মারতে গেলে জাভিয়ান তাকে শক্তি দিয়ে থামিয়ে দিয়ে উঠে দাঁড়ায় মেঝে থেকে। জাভিয়ান শয়তানি হাসি দেয়। ইজা চোখ গরম দেয়। সে নাড়াচাড়া করতে পারছে না, আর নাই বা পারছে তাকে কিছু বলতে। জাভিয়ান ইজার কাছে এসে তার দুই গাল চেপে ধরে তাকে ইচ্ছে মতো চুমু খায় পুরো মুখে। ইজা রাগে ফুসফুস করছে, কিন্তু তার কিছু করার নেই। জাভিয়ান শেষে একটা বড় চুমু দিয়ে ইজাকে ছেড়ে দেয়। জাভিয়ান জোরে জোরে শ্বাস নিচ্ছে। সে ইজাকে ঠিক করে দিলে ইজা আবারও জাভিয়ানকে মারতে যায়। জাভিয়ান আবারও তাকে নিজের জাদু দিয়ে থামিয়ে দিয়ে তাকে আরও একটা চুমু খায় সোজা ঠোঁটে। তার ঠোঁট ছেড়ে দিয়ে নিজের ঠোঁট মুছে হাতের উল্টো পিঠ দিয়ে, আর তারপর ইজাকে আবারও ঠিক করে দেয়। ইজা রেগে চিৎকার করে, তুমি আমাকে এতগুলো চুমু খেলে, অসভ্য। জাভিয়ান ইজাকে বলে, আমাকে যতবার মারতে যাবে ততবারই চুমু দেব। ইজা তার হাত জাভিয়ানের দিকে ছুঁড়ে মেরে নিজের জায়গায় গিয়ে বসে। জাভিয়ান রাগ না হয়ে উল্টো অস্থির হয়ে বলে, আরে থেমে গেলে কেন? আর কয়টা চুমু কি খাবো না? আর একটা কথা বললে তোমাকে চুমু দিয়ে মাটি দেব। ওয়াও, তুমি আমাকে চুমু দিতে দিতে মেরে ফেলবে, মজা হবে। আসো, আমি প্রস্তুত। ইতিহাসে আমার নাম হবে, বউয়ের চুমু খেয়ে মরে গিয়েছি। জাভিয়ান ইজার দিকে এগোতে নিলে ইজা জেহেরের দিকে তাকিয়ে বলে, ভাইয়া। জেহের এবার তাকায় জাভিয়ানের দিকে। তোর মতো নির্লজ্জ দুটো দেখিনি, দেখবিও না, আমি এক পিস। আমরা দরকারি কথা বলছি, তোর এই বিরক্তিকর চুমু নিজের কাছে রাখ। চুমু মোটেও বিরক্তিকর না, চুমু খুব মজার। কেউ খেয়েছিস? খেলে বুঝতি। জেহের তাচ্ছিল্যের হাসি হাসে। জেহের যে কত নারীর সাথে ছিল এই কয়েক বছরে হিসাব নেই, সেখানে জাভিয়ান তাকে চুমু খাওয়া নিয়ে খোঁচা দিচ্ছে। উল্টো তার হাসা উচিত জাভিয়ানের ওপর, কারণ জাভিয়ান কখনোই কোনো নারীর সাথে ছিল না, আর এখন একটা নারী পেয়ে তাকে চুমু খাওয়া থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। জেহের জাভিয়ানকে খোঁচা মেরে বলে, আমি চুমু খেয়েছি কিনা তা তোকে কৈফিয়ত দিতে বসে নেই আমি। আর আমি তোর মতো না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। তোর মতো ৩০০ বছরের বুড়ো যদি একটা ১৭ বছরের মেয়েকে পেয়ে এমন চুমু খায়, তাহলে খুবই লজ্জাজনক। আমি মোটেও বুড়ো না, বুঝলি? জিনদের হিসেবে এটা খুবই স্বাভাবিক বয়স, কিন্তু ইজার বয়স স্বাভাবিক না। তোর হিসেব করলে তো ইজা অনেক ছোট। ঠিক সময়ে বিয়ে করলে নিশ্চয়ই এতদিনে ইজার সমান একটা মেয়ে থাকত। জাভিয়ান রেগে বলে, একদম চুপ। আমার অতটাও বয়স হয়নি, বুঝলি? আর আমি অন্য কাউকে বিয়ে করতাম কেন? আমার ইজা আছে না।
ইজার সাথে বিয়ে হবে বলেই এতদিন বিয়ে করিনি। তুই মনে হয় ভবিষ্যৎ দেখেছিলি তোর বউ ইজাই হবে। দেখিনি, কিন্তু যেদিন প্রথম ইজাকে দেখলাম তখনই বুঝেছি শুধু আমাকেই ওর পাশে মানাবে। চুপ থাক বুড়ো। এই, আমাকে বুড়ো বলবি না। জাভিয়ান আর জেহেরের বিরক্তকর কথোপকথনে ইজা মুখ বাঁকায়। জাভিয়ান ইজার দিকে তাকিয়ে বলে, জানা তুমিও কি আমাকে বুড়ো মনে করো? তো আর কি? ইজার এমন ভাবলেশীন জবাবে জাভিয়ানের হৃদয় আহত হয়। জাভিয়ান ইজার মুখ থেকে এই কথাটা মেনে নিতে পারে না। জাভিয়ান নিজের পোশাক খুলতে থাকে। ইজা চমকে বলে, কি করছো? এক্ষুনি প্রমাণ হয়ে যাবে আমি বুড়ো কিনা। জেহের বিরক্ত হয়ে বলে, এসব বাহিরে গিয়ে কর, আমার মানবীর সামনে না। ইজা জেহেরকে জিজ্ঞেস করে, তোমার মানবী? এরই মধ্যে জাভিয়ান তার ওপরের পোশাক খুলে ফেলে। জাভিয়ান ইজার চিবুক ধরে নিজের দিকে ঘোরায়। এদিকে ফোকাস করো ইজা। জাভিয়ানের সুঠাম দেহ, মনে হচ্ছে জিম করা বডি ফেল এই বডির কাছে। তার সিক্স প্যাক স্পষ্ট দেখা যাচ্ছে। জাভিয়ানের চুলগুলো কিছুটা কোকড়ানো, চোখগুলো কালো বাদামি রঙের, যার কারণে দূর থেকে দেখলে কালোই মনে হয়। ইজা জাভিয়ানকে এভাবে দেখে তাকিয়েই ছিল। তার এত বছর স্টক করা ক্রাশদের থেকেও বেশি সুন্দর বডি জাভিয়ানের। জাভিয়ান ইজাকে তার দিকে হাত করে তাকিয়ে থাকতে দেখে গর্বিত অনুভব করে। জেহের অজ্ঞান তরুণীধির চোখের উপর হাত দিয়ে ঢেকে দেয়। যদি তরুণীধি জেগে যায় আর জাভিয়ানকে এভাবে দেখে পায় তখন কি হবে? জেহের রেগে বলে, তুই বের হবি এখান থেকে। জাভিয়ান জেহেরকে খোঁচা মেরে বলে, দেখছিস না আমার জানা আমাকে দেখতে ব্যস্ত। ইজা হুশে ফিরে আসে। ইজা জাভিয়ানকে কিছু বলতে গেলে ইজা জাভিয়ানের হাত ধরে দাঁড় করিয়ে বলে, তুমি চাইলে আমরা অন্য জায়গারও কন্টিনিউ করতে পারি, তুমি সেখানে সারাক্ষণ আমাকে দেখতে পারো। ইজা জাভিয়ানের হাতে থাপ্পড় মেরে বলে, তোমাকে সাধে নির্লজ্জ বলি না, এখনই পোশাক পরো। কেন? আমাকে কি সুন্দর লাগছে না? না। জাভিয়ান সঙ্গে সঙ্গে আরেকটা সুন্দর ছেলের রূপ নেয় আর তার চুলে এক হাত বুলিয়ে চুলগুলো পেছনে ঠেলে বলে, এবার সুন্দর লাগছে কি, নাকি আরো সুন্দর কোনো রূপ নিব? জেহের পাশ থেকে বলে, তোর এটা আসল রূপ না, এরকম রূপ তো সব জিনই নিতে পারে। তাহলে কি সবাই সুন্দর আর যুবক? স্বীকার করেই নে, তোর বয়স হয়েছে। একদম রাগাবি না আমায়, আমি আমার আসল রূপেও খুব সুন্দর, বুঝলে? নিজের প্রশংসা নিজেই করে। জাভিয়া নিজাকে বলে, জানা তুমি বিশ্বাস করো আমি আসল রূপেও খুব সুন্দর, তাহলে আসল রূপে এসে প্রমাণ করে দেখা। আমি তোর মতো পাগল না। জিনেরা আসল রূপে আসলে মানুষ সেই রূপ সহ্য করতে পারবে না, হয় অন্ধ হবে নয়তো মরে যাবে। তুই কি চাস আমি আমার বউকে মেরে ফেলি? তাহলে ভাব কতটা অসুন্দর দেখতে তুই। তুই কাকে বলিস? তুই নিজেও তো একটা জিন, তুই আর কতই বা সুন্দর দেখতে, আমার থেকে তো অনেক কম সুন্দর। নিজের ঢোল নিজেই পেটা। হ্যাঁ পেটা বই। তোর কি? দুজনেই ঝগড়া শুরু করলে ইজা চিৎকার করে বলে, চুপ করে দুজনে। জাভিয়ান ইজাকে বলতে নেয়, ইজা, জাভিয়ান নিজের আগের রূপেই আসো। আমি কি তোমাকে বলেছি রূপ পাল্টাও না? তাহলে এখনই আগের রূপে ফিরো। জাভিয়ান সঙ্গে সঙ্গে তার আগের রূপে চলে আসে, সেই রূপে যেই রূপে প্রথম দিন থেকে সে ইজার সঙ্গে দেখা করেছিল। ইজা জেহেরকে বলে, ভাইয়া তুমিও থামো প্লিজ, আমরা এখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা দুজন ঝগড়া করতে গিয়ে বারবার আলোচনার বাইরে চলে যাচ্ছ। আমাকে না বলে তোর হবু বরকে বল। ইজা চুপ করে বসে পড়ে আর মাথা নিচু করে রাখে। জাভিয়ান জিজ্ঞেস করে, কি হলো তোমার জানা? শরীর খারাপ লাগছে? কিছু খাবে? কিছু এনে দিব? ইজা চোখ রাঙিয়ে জাভিয়ানের দিকে তাকায়। জাভিয়ান সাথে সাথে সোফায় বসে পড়ে। জেহেরও বসে পড়ে। ইজা কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, তো এটা বললে না যে তখন লড়াই হলো কেন দুজনের মাঝে? জাভিয়ান এবার দুষ্টুমি ছেড়ে সিরিয়াস গলায় বলে, কারণ একটাই, তরুণীধি। জেহের সব জেনেও আমাদের জানায়নি যে আমাদের রাজকুমারী এখানেই আছে, তাই আমি তার সঙ্গে ঝগড়া করেছি। তখন জেহের জবাব দেয়, আমি আগেও বলেছি আমি অন্যের বিষয় নাক গোলাই না বলেই বলিনি। কিন্তু জাভিয়ান জেহেরের কথা মোটেও বিশ্বাস করে না। যেহেতু জেহের খুব চালাক, তাই সে যে এত বড় সত্য জেনেও তরুণীধিকে তাদের বিরুদ্ধে ব্যবহার না করেনি কেন তা জানতে চায় জাভিয়ান, বা সে কি সত্যিই তরুণীধিকে তাদের বিরুদ্ধে ব্যবহার করতে চায় না তাও জানতে চায় জাভিয়ান। তরুণীধিকে জেহেরের বাঁচাতে চাওয়ার কারণটা কি তাও ভাবাচ্ছে জাভিয়ানকে। তাই জাভিয়ান জেহেরকে পরীক্ষা করতে প্রশ্ন করে, তাহলে আমি তরুণীধিকে মারিদ রাজ্যে নিয়ে গেলে তো আর তুই আমাকে আটকাবি না, তাই না? জেহেরের হাত মুঠো হয়ে যায় রাগে। সে জানে তরুণীধি একবার মারিদ রাজ্যে গেলে তাকে পাওয়া অসম্ভব, কিন্তু সে জাভিয়ানকে তা বুঝতে দিতে চায় না। জেহের বিচলিন না হয়ে বলে, অবশ্যই না। জাভিয়ান বলে, তাহলে আমি তরুণীধিকে নিয়ে যাব, চেষ্টা করে দেখতে পারিস। মানে তরুণীধির ওপর কঠোর জাদু আর তাবিজ দেওয়া কোনো জিনের পক্ষে সম্ভব না। ওই তাবিজ থাকা অবস্থায় তরুণীধিকে সঙ্গে নিয়ে যাওয়া আর তাবিজ খোলা কোনো জিনের পক্ষেও সম্ভব না। জাভিয়ানের মাথায় একটা বুদ্ধি খেলে যায়, আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু মানুষের পক্ষে তো সম্ভব। জেহের ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, আর মানুষ পাবি কোথায়? জাভিয়ান ধীরে ইজার দিকে তাকালো, তার ঠোঁটে ধীরে হাসি ফুটলো। মানুষ দরকার তাই না? সে মাথা কাত করলো। ইজা তো আছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।